আজকে আমরা একজন নায়ককে নিয়ে কথা বলবো। আপনি ফুটবল বিশ্বে এখন অনেক বড় বড় খেলোয়াড় আছে, অনেক বড় বড় খেলোয়াড় আছে। ক্রিকেট বিশ্বেও অনেক বড় বড় খেলোয়াড় আছে, এই আমাদের দেশেও অনেক বড় বড় খেলোয়াড় আছে। এদের তালিকা করলে আপনি যদি এখন পৃথিবীর সেরা 100 খেলোয়াড়ের তালিকা করেন, ফুটবল, ক্রিকেট, টেনিস সব কিছু মিলায়, আমার এই নায়ক এই লিস্টে আসবে না। কিন্তু নানা কারণে আমার কাছে মনে হয়, আমি নিশ্চিত আপনাদের কাছেও মনে হয়, এখন পৃথিবীর সবচেয়ে বড় নায়কদের একজন এনজো ফার্নান্দেজ, আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ঠিক কেন নায়ক, কি কি করেছেন সব হয়তো আমার পক্ষে বলা সম্ভব হবে না, কিন্তু আমি তার খেলোয়াড়ি জীবনটা নিয়ে তো আলাপ করতে পারি। কোন জায়গায় এনজো ফার্নান্দেজ স্পেশাল সেটুকু তো অন্তত আলাপ করতে পারি। এই তো কিছুদিন আগে FA কাপে বলা হয় যে এমি মার্টিনেজ রে কেউ ফ্রি কিকে গোল দিতে পারে না, স্পট কিকে, পেনাল্টিতে এমি মার্টিনেজ থাকতে নেটে বল ঢোকে না। FA কাপে যখন চেলসির বিপক্ষে অ্যাস্টন ভিলা মুখোমুখি হলো, ফ্রি কিকে বক্সের বাইরে থেকে ফ্রি কিক, সামনে বিশাল দেয়াল, পোস্টে এমি মার্টিনেজ, বাজ পাখি এমি মার্টিনেজ, চারে ভেদ করে বল ঢোকে না। ফ্রি কিক নিলেন বক্সের বাইরে থেকে এনজো ফার্নান্দেজ, টাস করে মেরে দিলেন বল জালে। এমি মার্টিনেজ টেরও পেলেন না কোত্থেকে বল ঢুকছে। এনজো কি করলেন, দৌড়ায় গ্যালারির দিকে গেলেন, টি শার্ট জার্সিটা খুললেন, ভিতরে কিছু একটা লেখা স্প্যানিশে, আমি বুঝতে পারিনি কি লেখা। জার্সিটা খুলে ঠিক মেসির সেই ভঙ্গিতে জার্সিটা গ্যালারির দিকে ধরলেন। মানে এটা দিয়ে এনজো দুটো জিনিস বুঝাই দিলেন, এক হচ্ছে এনজোর স্কিল কোন লেভেলে, আর হচ্ছে এনজো যে মেসেজ দিতে চান সব কিছুর ভেতরে এনজোর একটা পলিটিক্যাল সেন্স আছে, এনজোর একটা সংবেদনশীল মন আছে, এবং এনজোর একটা ভক্তি আছে। সেই মেসির প্রতি ভক্তিটাও প্রকাশ করলেন মেসির মতো সেলিব্রেশন করে। তো আমরা এনজোর একটু গল্প শুনে আসি যে এনজো কোত্থেকে আসলেন। এনজো তো খুবই আননোন ছেলে ছিলেন। এই বিশ্বকাপের আগে যদি বলতাম, আপনারা যারা পাঁড় আর্জেন্টিনা ভক্ত তারা হয়তো 2-4 জন এনজোর নাম জানতেন, সেটা ব্যাকআপ খেলোয়াড় হিসাবে জানতেন। কিন্তু 2022 বিশ্বকাপের আগে সারা পৃথিবীর কাছে এনজো খুবই আননোন খেলোয়াড় ছিল। কতটা আননোন খেলোয়াড় ছিল আমি আপনাকে একটা ছোট কথা বলি। 2022 বিশ্বকাপের আগে লিভারপুল, নট চেলসি, লিভারপুল তাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছিল। তখন লিভারপুলের খেলোয়াড়দের ভিতর যখন খবরটা ছড়িয়ে পড়লো, তখন লিভারপুলের খেলোয়াড়রা গুগল করলো যে হু ইজ এনজো ফার্নান্দেজ। বোঝেন সে কতটা খ্যাত ছিল। সে প্রায় নো বডি ছিল, একেবারে বাচ্চা বয়সে, 5 বা 6 বছর বয়সে, ঠিক কত বছর বয়সে এটা জানা যায় না। এনজো হচ্ছে আর্জেন্টিনার বিখ্যাত রিভার প্লেট একাডেমিতে বা যোগ দেন, পরে ওই একাডেমি থেকে গ্রাজুয়েট হন। তো এনজোর জন্য এটা একটু সহজ ছিল, কারণ এনজোর বাবাও ফুটবলার ছিলেন, বড় কোনো লেভেলের না, লোকাল ফুটবল খেলতেন। এনজোরা 5 ভাই, 5টা ভাই লোকাল লেভেলে ফুটবল খেলছে, কিন্তু এনজোই একমাত্র সাফল্য পাইছেন। তো এনজো রিভার প্লেটে যখন গ্রাজুয়েট হয়ে মূল দলে আসলেন, এনজোকে দ্রুত কি করা হলো, কিছুদিন খেলানোর পরেই লোনে পাঠিয়ে দেওয়া হলো আরেকটা আর্জেন্টাইন অখ্যাত ক্লাবে। মানে এনজো ঠিক গুরুত্বটাও পেলেন না ওখানে, মূল দলে আসার পরে যে গুরুত্বটা পাওয়ার দরকার ওটা পেলেন না। পরে ওদের কোচ মার্সেলো গ্যালার্দো, আপনাদের মনে আছে মার্সেলো গ্যালার্দোর কথা, আমাদের আর্জেন্টাইন তারকা। তো গ্যালার্দো তখন ওই স্পেনে আসেননি, গ্যালার্দো তখন হচ্ছে রিভার প্লেটের কোচ। তো গ্যালার্দো দেখলেন যে আমার একটা ছেলে লোনে আছে, যে ছেলেটা মিডফিল্ডে অসাধারণ। গ্যালার্দোই প্রথম বললেন যে এই ছেলের ভেতর তো জিদান হওয়ার যোগ্যতা আছে। এই টার্মটা গ্যালার্দো প্রথমে ইউজ করলেন, পরে আমি বলবো যে আরো কারা কারা তার জিদানের সঙ্গে তুলনা করছেন। তো গ্যালার্দো তাকে দ্রুত এনে রিভার প্লেট মূল দলে খেলালেন, 1 সিজন খেললেন। সে সিজনে সে আপনার 19 ম্যাচে 6টা গোল, 8টা অ্যাসিস্ট করেছিল। মানে একটা পারফেক্ট মিডফিল্ডার, তাও ডিপ লাইং মিডফিল্ডার। কিন্তু এনজো কিন্তু যদিও তার ক্যারিয়ার শুরু অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে, এবং সে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আর্জেন্টিনায় কখনো কখনো খেলে, খুব ভালোই করে, কিন্তু সে মূলত ক্যারিয়ারের বেশিরভাগ সময়টা ডিপ্লাইং মিডফিল্ডার হিসাবে খেলছে, যা অনেকটা ডিফেন্সিভ মিডফিল্ডারের কাছাকাছি, মানে অনেক নেমে খেলে, কিন্তু খুব দারুণ ডিস্ট্রিবিউট করতে হয়। ডিপ্লাইং মিডফিল্ডারের পক্ষে অ্যাসিস্ট করা, গোল করা একটু কঠিন। তারপরে এনজো দুর্দান্ত করলেন এবং ওই সিজনে আর্জেন্টিনা সেরা ঘরোয়া খেলোয়াড় নির্বাচিত হলেন। তারপর দ্রুত তাকে কিনে নিল বেনফিকা। বেনফিকায় কিনে নেওয়ার এই টাইমটায় আরও কতগুলো ঘটনা ঘটলো। এর মধ্যে উনি না বলে ছেলেটাই বলি, এনজো আর্জেন্টিনা আন্ডার 18 দলে ডাক পেয়ে গেল 2019-এ।
এবং সেখানে দুর্দান্ত খেলতেছিল। 2021-এ তারা প্রথম স্কোয়াডে ডাকেন স্কালোনি, একেবারেই রিজার্ভ হিসাবে ডাকেন, স্কোয়াডের সঙ্গে থাকে, খেলে না। এর মধ্যে এনজো বেনফিকায় দুর্দান্ত খেলা শুরু করলেন, বেনফিকার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ বাছাই পর্বে গোল করলেন, আরও এক ম্যাচে জোড়া গোল করলেন। বেনফিকার তখন একবার কেন্দ্রবিন্দু হয়ে গেছেন। বিশ্বকাপ চলে আসলো, এনজোর বেঞ্চেই থাকার কথা ছিল। ইভেন এনজো যদি লো সেলসো ইঞ্জুরিতে না পড়তো, লো সেলসো আর কোরিয়া যদি ইঞ্জুরিতে না পড়তো, তাহলে এনজো মূল বিশ্বকাপে স্কোয়াডেই জায়গা পেত না। ও তারপরেও যেহেতু এই দুটো ঘটনা ঘটলো, লো সেলসো আর কোরিয়ার ইঞ্জুরি হলো, ফলে এনজোকে না নিয়ে স্কালোনির তেমন কোনো উপায় ছিল না, এনজো মূল স্কোয়াডে আসলো। তারপরে তার 11-এ থাকার তেমন কোনো পসিবিলিটি ছিল না। সৌদি আরবের বিপক্ষে যে ম্যাচটায় আর্জেন্টিনা হারলো, ওটা সেই 11-এ ছিল না, ওটা গঞ্জালেস ছেলেটা খেলছিল, লিওপার্দেস খেলছিল মিডফিল্ডে। কিন্তু দেখা গেল যে এই যে মিডফিল্ড একদমই ক্লিক করে নাই, এবং সৌদি আরবের বিপক্ষে হারের প্রধান কারণ ছিল মিডফিল্ড। তখন স্কালোনির চুল ছেঁড়ার একটা অবস্থা, যে গত 36 ম্যাচ যারা তাকে অপরাজিত রাখছিল, সেই লো সেলসো কোরিয়া তারা তো নাই। এখন মিডফিল্ডে উনি কী করবেন? মিডফিল্ডে আছে পারদেস, গঞ্জালেস, এরা। এখন উনি একটা বোল্ড সিদ্ধান্ত নিলেন। পরের ম্যাচে উনি মেক্সিকোর বিপক্ষে 57 মিনিটে পারদেশে উঠায় গঞ্জালেসরে উঠায় নামালেন, এনজোকে নামালেন। এনজো নেমে খানিক পরে দুর্দান্ত একটা গোল করে ফেলল, এবং এনজোর যে ডিস্ট্রিবিউশন, ওইটা আর্জেন্টিনার চেহারাটাই বদলায় দিল। হলো কি, এর আগ পর্যন্ত আর্জেন্টিনা একটা ছন্ন ছাড়া অবস্থা খেলতেছিল, ডিফেন্স করতেছিল, অ্যাটাকাররা দৌড়াচ্ছিল, কিন্তু মাঝখান থেকে যে ডিস্ট্রিবিউশনটা, আর্জেন্টিনা ব্রাজিল চিরকাল হচ্ছে একটা মানে ক্লাসিক মিডফিল্ডারের উপরে ডিপেন্ড করা দল, যাদের একটা ক্লাসিক মিডফিল্ডার লাগবে। সেই জিনিসটা না থাকায় খেয়ে খুঁজে পাচ্ছিল না। এনজো ওই বন্ডিংটা এনে দিলেন। শুধু এনজোর কথা বললে ভুল হবে, সঙ্গে ম্যাকঅ্যালিস্টার আর ডিপল তো ছিল স্টার্টিং লাইন আপে। তিনজন মিলে একটা অসাধারণ মিডফিল্ড তৈরি করলেন, যেটার কেন্দ্রবিন্দু হলেন এনজো ফার্নান্দেজ মাঝখান থেকে দুর্দান্ত সব বল দেওয়া শুরু করলেন, এবং আর্জেন্টিনা হাতে নাতে রেজাল্ট পেল। এরপর প্রত্যেক ম্যাচে এনজো ফার্স্ট 11-এ ছিলেন, এবং আলটিমেট রেজাল্ট কি হয়েছে সেটা আপনারা দেখছেন, যে বিশ্বকাপ যে আর্জেন্টিনা জিতছে, তার প্রথম নায়ক নিশ্চয়ই মেসি, দ্বিতীয় নায়ক এমি মার্টিনেজ, তৃতীয় নায়ক অবশ্যই এনজো ফার্নান্দেজ, এবং সেটা স্বীকৃতিও তিনি পাইছেন, বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন। মানে তখন এনজো ফার্নান্দেজকে কে পায়? দুদিন পরে চেলসি আর লিভারপুল তারে নিয়ে ব্যাপক কাড়াকাড়ি, বেনফিকা থেকে কে নেবে। পরে চেলসি ব্রিটেনের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বেশি দাম দিয়ে 106.8 মিলিয়ন পাউন্ড দিয়ে বেনফিকা থেকে এনজোকে কিনে আনে। যদিও এনজো শুরু থেকে তার ওয়ার্ক লোড এবং তার যে পাসিং অ্যাকুরেসি, এগুলো দিয়ে প্রতি ম্যাচেই আকর্ষণীয় ছিল, কিন্তু চেলসির আসলে 2 সিজনেই চেলসির অ্যাটাকারদের ব্যর্থতা হোক বা যেভাবে হোক, চেলসি খুব ভালো রেজাল্ট করতে পারছিল না, ফলে এনজো ফার্নান্দেজ নজরে আসতে পারছিলেন না। কিন্তু এ সিজনে এসে এনজো ফার্নান্দেজ অ্যাটলিস্ট প্রুভ করছেন যে তারে এত টাকা দিয়ে কিনে আনাটা অন্তত খারাপ ডিসিশন হয় নাই। এনজো চেলসিকে কিছু অন্তত হলেও দিতে পারতেছেন, একটা FA কাপ জিতাইছেন। তো এই এনজো ফার্নান্দেজকে নিয়ে আমরা গল্প করি। এনজোর আরেকটা ছোট ঘটনা বলি। এই যে কোপা আমেরিকায় খেলার জন্য এনজো কি করছেন? এনজো যদি চেলসির যেটা শর্ত ছিল যে ইন্টারন্যাশনাল ব্রেক যখন আসবে তার আগে এনজো হচ্ছে একটা কুচকের ইঞ্জুরিতে ভুগতেছিলেন। এই ক্লাবগুলোর নিয়ম হচ্ছে যে আপনার যে অপারেশন তাৎক্ষণিক না করালে হবে, সেটা আপনার ব্রেকে করাতে হবে। কিন্তু এনজো চেলসিকে বললেন যে না, সেটা হবে না, ব্রেকে তো আমি কোপা খেলবো, আমাকে অবশ্যই কোপা খেলতে হবে, আমি এই সিজনের মধ্যেই অপারেশন করাবো, তা না হলে আমি তো কোপার আগে ফিট হব না। চেলসি কিছুতেই মানবে না। শেষ পর্যন্ত উনি বলছে প্রয়োজনে আমার টাকা কাটো, তাও আমি পুরো সিজন খেলতে পারবো না। এনজো কিন্তু সিজনের শেষটা মানে মাঝে একটা বড় অংশ খেলেন নাই, জোর করে নিজের অপারেশন করায় ফিট হয়ে কোপায় আসছেন, এবং কোপায় যথারীতি ম্যাকঅ্যালিস্টার ডিপলের সঙ্গে দুর্দান্ত খেলে কোপা আর একটা জিতাইছেন। শেষে একটা বিতর্ক ঘটছে, যদিও বর্ণবাদী যে অভিযোগ তার বিপক্ষে উঠছে সেটা আমি সমর্থন করি না, কিন্তু প্রত্যেকের সব কিছু আপনার সমর্থন করতে হবে নট নেসেসারি। একটা জিনিস বোঝেন যে এনজো ফার্নান্দেজ ফ্রান্সের বিপক্ষে যখন একটা রেসিস্ট কথাও বলে, ওই কথাটা বলে আসলে তার আর্জেন্টাইন রাজনৈতিক সচেতনতার জায়গা থেকে।
মানে আমি তাকে সমর্থন করতেছি না, আমার অবস্থানটা বোঝেন না, আমি তাকে সমর্থন করতেছি না, কিন্তু তার রাজনৈতিক অবস্থান যে খুব সূক্ষ্ম এবং সে যে খুব রাজনৈতিক সচেতন একটা ছেলে, এই ব্যাপারটা সে প্রুভ করে যাচ্ছে। আর কি কিভাবে প্রুভ করছে সেটা তো অলরেডি আপনাদের জানা, সব কিছু কি মুখে বলে দিতে হবে? তো এনজোকে ভালোবাসেন, এনজোর পাশে থাকেন। আমরা চাই এনজোর মতো ফুটবলার, কেবল সবাই ফুটবলার ক্রিকেটে আটকে থাকবে এটা আশা করি না। সবাই যার যার জায়গা থেকে কিছু দায়িত্ব পালন করুক। এনজোর মতো ফুটবলার ঘরে ঘরে জন্মাক, এনজোর মতো তারকা সবাই হয়ে উঠুক, সবাই যেন এনজোর মতো নায়ক হতে পারে, সবার জন্য প্রার্থনা থাকলো।